নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। অমিত শাহর মন্তব্য আম্বেদকর নিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে, আর এই নিয়েই কিন্তু পথে নামছে তৃণমূল। এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়া দত্ত, রয়েছেন বিজেপি নেতা দীপঙ্কর সরকার, রয়েছেন কংগ্রেস নেতা পার্থ মুখোপাধ্যায় এবং রয়েছেন আকাশ কর। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আকাশ কর সিপিআইএম নেতা। আমরা এই আলোচনায় আসবো, কিন্তু প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ নিউ আলিপুরে শহরের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। নিউ আলিপুরে বিপি পোদ্দার হাসপাতালের পেছনের বস্তিতে আগুন ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন গিয়েছে। এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি, 16টি ইঞ্জিন কাজ করছে। এছাড়াও এই মুহূর্তে উপস্থিত রয়েছে সেনা, স্থানীয় বাসিন্দারা উপস্থিত রয়েছেন। প্রত্যেকেই চেষ্টা করছেন অতি দ্রুত যাতে নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা জানার পর থেকে সন্ধ্যে 7টা থেকে সরাসরি টানা আমরা তুলে ধরে দিচ্ছি আপনাদের সামনে সেখানকার চিত্র। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি। রয়েছে রণয়, রয়েছে দেবাঞ্জন এবং রয়েছে মৌমিতা। প্রথমেই চলে যাব রণয়ের কাছে। রণয়, এখনকার পরিস্থিতি ঠিক কি? দেখো, যেভাবে আগুন জ্বলছিল সেই আগুন কিন্তু ছড়ানোর কোনো সম্ভাবনা নেই। তবে যেভাবে দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং সেখান থেকে যেভাবে আগুন দিক দিক করে জ্বলছে, বিশেষ করে কালো ধোঁয়া, এই কালো ধোঁয়াই কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনের। কারণ তুমি জানো, একদম বিপি পোদ্দার হাসপাতালের গায়ে একদম বস্তিতে আগুন লেগেছে এবং সেই হাসপাতালে অসংখ্য রোগী। কারণ আগুন যেভাবে জ্বলছিল তার থেকে বেশি কালো ধোঁয়া, এই কালো ধোঁয়ায় কিন্তু আরও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একযোগে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন আর্মি ক্যাম্প থেকে আসা সেনা, কলকাতা পুলিশ, ডিএমজে গ্রুপের কর্মীরা, দমকল কর্মীরা এবং একই সঙ্গে এলাকার বাসিন্দারা। প্রত্যেকে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে তারা জল দিয়ে আগুন নিভিয়ে চলেছেন। আগুন কিন্তু নিয়ন্ত্রণে দমকলের ভাষায়। তবে যেভাবে কুলিং প্রসেস চলছে এবং যেভাবে বাস রয়েছে এবং ঘরগুলো, যে ঝুপড়ি ঘরগুলো, তাতে করে কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষ এই মুহূর্তে গৃহহীন হয়ে পড়েছেন। কেউ আটকে ছিল কিনা সেই বিষয়ে পুলিশ প্রশাসন দেখছে। তুমি জানো শিলাদিত্য, এর আগে কলকাতা শহরের একাধিক ব্রিজের স্বাস্থ্য নিয়ে অভিযোগ উঠেছিল, বিশেষ করে এই দুর্গাপুর ব্রিজ। একেবারে দুর্গাপুর ব্রিজের কথা তুমি বলছো। প্রথম ছবি তুমি তুলে ধরেছিলে এবং ক্যামেরায় মিন্টার অপর দিকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি দেবাঞ্জন এবং মৌমিতা। মৌমিতার কাছে চলে যাব। মৌমিতা, একেবারে দুর্গাপুর ব্রিজের ওপরে তুমি এই মুহূর্তে উপস্থিত রয়েছো। কি ছবি, কি আপডেট? রণয় বলছিল আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। মৌমিতা, আরো একটা ইঞ্জিন, নতুন করে আরো একটা ইঞ্জিন কিন্তু এই মুহূর্তে ঢুকছে। সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে নতুন করে মিড সাইজ ফায়ার টেন্ডার আরো একটি সেটা ঢোকানো হচ্ছে এবং একটি ল্যাডার নিয়ে আসা হলো যাতে ঘিঞ্জি জায়গায় সহজেই জলের যে পাইপ, সেই পাইপ পৌঁছানো যায়। দেখতে পাচ্ছ ল্যাডার লাগানো সেই গাড়ির সেই ছবি। পাশাপাশি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেনাবাহিনীর তরফ থেকে যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সও কিন্তু মজুত রাখা হয়েছে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসার জন্য। রিলে সিস্টেমে যেভাবে কাজ হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে একের পর এক ফায়ার টেন্ডার আসছে এবং এখনো পর্যন্ত শিলাদিত্য জানিয়ে রাখি 16টি ইঞ্জিন দমকলের, সেই 16টি ইঞ্জিন কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। সেই কাজ চলছে। স্থানীয় বাসিন্দা, সেনা, দমকল কর্মী, পুলিশ সকলে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় একটা রুদ্ধশ্বাস লড়াই বিগত 1 ঘন্টারও বেশি সময় ধরে তারা চালাচ্ছেন এবং চেষ্টা করা হচ্ছে যাতে এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়। আর কিছুক্ষণের অপেক্ষা। দমকল কর্মীরা বলছেন যে সেই ফায়ার কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। এবং আমি দুর্গাপুর ব্রিজ থেকে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি দেখাবো যে যেভাবে এখান থেকে ফায়ার টেন্ডার নিয়ে এসে একের পর এক বিভিন্ন দিক থেকে জল ছেটানোর কাজ হচ্ছে। কারণ সংকীর্ণ জায়গা রয়েছে, সেই সংকীর্ণ জায়গায় যাতে সহজে জল পৌঁছানো সম্ভব হয় সেই চেষ্টা করছে উদ্বিগ্ন মুখ তারা যেমন রয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। অফিশিয়াল রণয় এবং মৌমিতা আমাদের সঙ্গে থাকো। মৌমিতা, একেবারে দুর্গাপুর ব্রিজের ওপর থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি দেবাঞ্জন। দেবাঞ্জন, আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কি পরিস্থিতি, কি আপডেট দেবাঞ্জন? সব্যসাচী, এই মুহূর্তে এটা হচ্ছে হাসপাতালের সামনের পরিস্থিতি। বেসমেন্টে যারা ছিলেন সরিয়ে দেওয়া হয়েছে এবং মাইকে করে এখানে ঘোষণা করা হচ্ছে যে যাতে অহেতু আতঙ্কিত না হন। আমাদের এক কর্মী রয়েছে, হাসপাতালের পরিস্থিতি এখন
এখন কি একটু একদম ঠিক আছে, হাসপাতালে কোনো সমস্যা হয়নি, হাসপাতালে কোনো সমস্যা, কোনো পেশেন্টের কোনো সমস্যা একটু আগে বেসমেন্ট থেকে আপনারা সমস্ত আমরা খালি করলাম, এটা ফায়ার সেফটি রুলস। বেসমেন্টে আমাদের এমনিই ফাঁকা থাকে, যেটুকু ভিড় ছিল, যেটুকু মানুষ ছিল আমরা তাদেরকেও তুলে নিয়েছি, ওখানে কোনো আইটেম আমরা রাখতে দিইনি। আর আমাদের ফায়ার সেফটি টিম অনেকক্ষণ ধরে ইনিশিয়াল মোমেন্ট থেকে পুরো ওখানে জল নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা ফায়ার ফাইটিং টিম পুরো কাজ করছে। তো আমাদের পেশেন্টরা এখনো অবধি পুরো সেফ আছে। আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে পুরো সাপোর্ট দেওয়ার। বয়স্কদের আর বাচ্চাদের জন্য আমরা এখানে বসার ব্যবস্থা করেছি, যারা মানে পেশেন্ট আছে বা একটু আগে আমরা দেখছিলাম দেবাঞ্জন, খুব গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে দেবাঞ্জন দিল, অর্থাৎ ইতিমধ্যে বিপি পোদ্দার হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো হাসপাতালে এই মুহূর্তে যে সমস্ত রোগীরা ভর্তি রয়েছেন তারা সুস্থ এবং সেফ, আবার বলছি সেফ অবস্থায় রয়েছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ এই ভয়াবহ আগুনের লেলিয়ান শিখা, যার ফলে ব্রিজ, দুর্গাপুর ব্রিজের একেবারে নিচের অংশ তুলে ধরছি, অ্যারো করে দেখাচ্ছি, ব্রিজের লোহা বেশ কিছুটা গলছে বলে দেখা যাচ্ছে ছবিতে। যদিও পরিস্থিতি অতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে। আমাদের সমস্ত প্রতিনিধিরা রয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখলেন বিভিন্ন ক্যামেরার মাধ্যমে পর পর ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এই ছবি এবং আপডেট আপনাদের সামনে তুলে ধরবে আমাদের প্রতিনিধিরা রণয়, দেবাঞ্জন এবং মৌমিতা রয়েছে। প্রত্যেকের কাছ থেকে আপডেট নেব সময় সময়। কিন্তু আমাদের অতিথিদের কাছে এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ অমিত শাহর মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে তোলপাড়, তা নিয়েই আমরা আলোচনা করব। এই নিয়ে প্রথমেই চলে আসবো জয়া। আমরা জানি এই পরিস্থিতিতে, অর্থাৎ অমিত শাহর মন্তব্য, বি.আর. আম্বেদকর, তার পরিপ্রেক্ষিতে সংসদে এবং তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে, অর্থাৎ মূলত কি দলিত ভোট ব্যাংকের দিকে লক্ষ্য রেখে? না, ভোট ব্যাংকটা বিষয় না, বিষয় খুব স্পষ্ট। যিনি আমাদের সংবিধানের প্রণেতা, তাকে কিভাবে কুরুচিকর মন্তব্য সাংসদ ভবনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী করে, এটা তো যথাযোগ্য না। আজকে ভারতবর্ষের সংবিধান আছে বলেই আমরা গণতান্ত্রিকভাবে বসবাস করতে পারি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন আমাদের ভারতবর্ষের সংবিধান থেকে শুরু করে গণতন্ত্র, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, সমস্ত কিছুর দিকে কেন্দ্রীয় সরকার আঘাত আনছে। আজকে সংবিধানকে তারা ভুলণ্ঠিত করছে, আজকে সংবিধানকে তারা মানছে না, আজকে সংবিধানের ঊর্ধ্বে গিয়ে তারা তাদের ইচ্ছা মতো যখন যা ইচ্ছা মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। আসলে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে। কারণ আমরা দেখেছিলাম 2019-এ আমাদের 42 জন সেনাকে হত্যা করে, যুদ্ধ খেলা করে তিনি নির্বাচনে জয়যুক্ত হয়ে বৈতরণী পার করেছিল। আবার কখনো কখনো দেখেছি 14-র আগে মানুষকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা 15 লক্ষ করে টাকা দেব, 5 পয়সাও পায়নি ভারতবর্ষের মানুষ। এবং আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্নভাবে ধর্মের নামে রাজনীতি কায়েম করতে চায় এই দেশে, কিন্তু আমরা তো সার্বভৌমত্ব দেশে বাস করি। হিন্দু, মুসলিম, খ্রিস্ট, ঈসাই এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা বাস করি। তো আমাদের নেত্রী স্পষ্ট করে দিয়েছে এবং সাংসদ ভবনেও আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা আওয়াজ তুলেছে অমিত শাহের এই মন্তব্যের বিরুদ্ধে। এবং আমাদের নেত্রী স্পষ্ট করে দিয়েছে যেখানে নিচু বর্ণের দলিত এবং আদিবাসীদের যেভাবে তারা আক্রমণ করছে, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, আমরা ধিক্কার জানাই এবং আমরা মিছিল বার করব এবং ভারতবর্ষের সকল মানুষকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। দীপঙ্কর বাবু, ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা আছে এবং আগামী সোমবার পথে নামছেন এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দেখুন, অনেক আলোচনা বি.আর. আম্বেদকরকে নিয়ে হয়েছেন। তিনি ভারতরত্ন 1990 সালে ভারতীয় জনতা পার্টির ক্ষমতা থাকাকালীন সময় তার সম্মান দেওয়া হয়েছে। একটা কথা শুধু বলবো, এটা অনেকের হয়তো জানা আছে, অনেকের দেখুন, সংবিধান 1942 সালে যখন তৈরি হওয়ার একটা খসড়া ভারত শাসন আইনের মাধ্যমে আসে, তখন ভারতবর্ষের যারা তখন বিশেষজ্ঞ রাজনীতিবিদরা ছিলেন, বিশেষত নেহরু কংগ্রেসের, তারা ছুটে গিয়ে সারা জায়গায় সংবিধান তৈরি করতে হবে বিশেষজ্ঞ দরকার। তারা ব্রিটিশের সংবিধান বিশেষজ্ঞ আইভার জেনিংসের কাছে চলে যান। আইভার জেনিংসকে যে বলেন যে ভারত বিশাল একটা দেশ, এই দেশের স্বাধীনতার জন্য নতুন একটা দেশ, যে দেশের প্রচুর জনসংখ্যা, এত বড় ভূখণ্ড, এর স্বাধীনতার জন্য নতুন একটা সংবিধান লেখা হবে, আপনি সংবিধান লিখে দিন। আইভার জেনিংস সেই সময় একটা কথা বলেছিলেন যে আপনি ভুল জায়গায় এসেছেন। আপনার সংবিধান তৈরি করার লোক, ভারতবর্ষের সংবিধান ভারতের তৈরি করার জন্য একজন বিখ্যাত লোক আছে, আপনার তার কাছে যান, তার কাছে না গিয়ে আমার কাছে এসেছেন কেন? তখন নেহরু নিজেই জিজ্ঞেস করেছিলেন জেনিংসকে
একদম ইতিহাসের জেনিংসের লেখা থেকে আমি বলছি, কোনো গল্প নয়। জেনিংস নিজেই তখন বলছেন যে আপনার দেশেই আছে লোকটা, সেই লোকটা হচ্ছে বি আর আম্বেদকর। আপনি আম্বেদকরের কাছে চলে যান, তিনি থাকতে আপনার দেশে আপনি আমাদের কাছে এসেছেন সংবিধান তৈরি করার জন্য। অর্থাৎ আম্বেদকরের জীবনের শুরু থেকে শুরু করে জাতীয় কংগ্রেস আম্বেদকরকে অপমান করেছে এবং প্রতিটা মুহূর্তে, এটা গেল কংগ্রেসের পার্ট। দ্বিতীয় একটা পার্ট, জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে প্রতিবাদ করবে, আন্দোলন করবে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা তো কোনো ব্যাপার না। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছিল না এক্ষুনি যে সম্মান দেওয়ার কথা। আমি একটি বলি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক কি বলুন না, মেদিনীপুরের বিধায়কটির নাম, তার মন্ত্রিত্ব চলে গেল রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করার জন্য। অর্থাৎ কুরুচিকর মন্তব্য করা তৃণমূলের একটা কাজ, সংস্কৃতি তৃণমূলের। এই সংস্কৃতি তৃণমূলকে কাজে লাগাবে। আম্বেদকরের পরে দলিত দরদি তৃণমূল কংগ্রেস কি করে হবে? তৃণমূল করে SC ST OBC কোটা কেটে মুসলিমদের জন্য সংরক্ষণের কোটা সৃষ্টি করেছে 10%। এই তৃণমূল কংগ্রেস SC ST OBCর প্রতি বঞ্চনা করে। অর্থাৎ এরা SC ST OBCর প্রতি বঞ্চনা করে, তার স্বীকৃত সংবিধান স্বীকৃত এখন আইন করে সেটাকে তাদেরকে বঞ্চনা করে। সেটা দলিত বঞ্চনা তৃণমূল থেকে এই বেশি এই ভারতবর্ষে কোনো রাজ্যে কেউ করেনি। এবং মমতা ব্যানার্জি নিজে এটা দিয়ে শুরু করেছিলেন 10% মুসলিমদের জন্য কোটা, SC ST OBCকে বঞ্চনা করে। অনেকগুলো অভিযোগ ইতিমধ্যেই তুলেছেন আর বারবার করে কংগ্রেসের দিকে একেবারে শুরু থেকেই দীপঙ্কর বাবু বললেন। দীপঙ্কর বাবু, আপনি বোধহয় অখিলগিরির কথা বলতে চেয়েছিলেন, তাই কি? আপনাকে একটুখানি স্মরণ করিয়ে দিই, রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু বলে নিই প্লিজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং দল এই বিষয়টাকে সমর্থন করে না তা একেবারে জানানো হয়েছিল। কিন্তু অখিলগিরির মন্ত্রিত্ব চলে যাওয়ার কারণ এটা ছিল না, কারণ অন্য ছিল। জনগণমনা এই নিয়ে আমরা আলোচনায় ফেরত আসবো অবশ্যই করে। এবং তার পাশাপাশি নিউ আলিপুরে বস্তিতে যে ভয়াবহ আগুন লাগার ঘটনায় 16টি ইঞ্জিন কাজ করছে, আমাদের প্রতিনিধিরা আপডেট তুলে ধরছে, আবারও তুলে ধরবো আপনাদেরকে, দেখাবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আপনাদের স্বাগত জনগণমনতে। আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করছি বি আর আম্বেদকর নিয়ে অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্যই আলোচনায় আসবো। কিন্তু তার আগে যে বিধ্বংসী আগুন লেগেছে নিউ আলিপুরের বস্তিতে, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে বলে। আরো আপডেট জানবো আমাদের দুই প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলে, রণয় এবং মমিতার সঙ্গে। প্রথমেই চলে যাবো রণয়ের কাছে। রণয়, এই মুহূর্তের আপডেট কি? দেখো, এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে চিন্তা বাড়িয়েছে কালো ধোঁয়া, অর্থাৎ ধোঁয়ার পরিমাণ কিন্তু এখনও যথেষ্ট। আমি যদি একবার ছবিটা দেখাই তোমাকে, অর্থাৎ এখানে ডিএমজি গ্রুপের কর্মীরা রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং একই সঙ্গে পাশে যে নিয়ালিপুর ক্যাম্প, অর্থাৎ 121 TA গার্ভেল রাইফেল সাপুর ক্যাম্প, সেই আর্মি অফিসার তারাও কিন্তু একের পর এক ইঞ্জিন তাদেরও কিন্তু এই মুহূর্তে আসছে, অর্থাৎ আগুন নিয়ন্ত্রণে। তবে যে আগুন যেভাবে জ্বলছিল সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া এখনো বেরোচ্ছে, কুলিং প্রসেস চলছে। সব থেকে চিন্তার কারণ এই কালো ধোঁয়া। এই কালো ধোঁয়াকে কিভাবে নিয়ন্ত্রণে করা যায়, কারণ একদিকে যেরকম প্রচুর বহুতল রয়েছে, সব থেকে বেশি চিন্তার কারণ বিপি পোদ্দার হাসপাতাল। সেই হাসপাতালে অসংখ্য রোগী রয়েছে এবং রোগীর পরিবার, আত্মীয় স্বজন, এতেই তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। তারা চিন্তিত, যেভাবে কালো ধোঁয়া গোটা আকাশে ছেয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ক্যামেরার লেন্স যত দূর যাচ্ছে, গোটা জায়গায় কিন্তু এখনো ধোঁয়া, এপার থেকে ওপার যথেষ্ট বোঝা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আর্মি অফিসার, ডিএমজি গ্রুপের কর্মীরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রত্যেকে এখানে রয়েছে একযোগে এবং এলাকার বাসিন্দারা। রণয় আমাদের সঙ্গে থাকা। রণয়, এই মুহূর্তে যে ছবি তুলে ধরছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে, কিন্তু যারা সব হারালেন, মাথার ছাদ চলে গেল, তাদের এই মুহূর্তে কি করণীয়, কোথায় যাবেন, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেদিকে অবশ্যই নজর থাকবে। অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম, রাজ্যের দুই মন্ত্রী গিয়ে উপস্থিত হয়েছিলেন। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী। মমিতা, আপডেট কি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি, দুর্গাপুর ব্রিজের যে জায়গাটা কিন্তু একটা ফাটল হয়ে রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে এইভাবে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। দুর্গাপুর ব্রিজ, তুমি জানো যে এই ব্রিজ কিন্তু অত্যন্ত পুরনো ব্রিজ, রীতিমতো হেরিটেজ প্রপার্টি বলা যায়। সেখানের যে ফাঁক, সেই ফাঁক থেকে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ছবি, যে ধোঁয়া বেরোতে শুরু করেছে। ব্রিজের নিচে 1 ঘন্টারও বেশি সময় ধরে যেভাবে আগুন জ্বলছে, খুব স্বাভাবিকভাবে বয়স হয়েছে দুর্গাপুর ব্রিজের, সেখানে এই ব্রিজের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা চিন্তা রয়েছে। আমি দেখতে পাচ্ছি এলাকার কাউন্সিলর
কাউন্সিলর জুই বিশ্বাস তিনি রয়েছেন, তিনি ঘটনাস্থলে ঘুরছেন এবং একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। জুইতে এই মুহূর্তে যে পরিস্থিতি, দুর্গাপুর ব্রিজের একটা অংশ থেকে দেখা যাচ্ছে যে সেখান থেকে ধোঁয়া উঠে আসছে, ব্রিজের স্বাস্থ্য নিয়ে আপনারা কি ভাবছেন? অবশ্যই হেলথ চেক আপ দরকার। ব্রিজের এত বড় একটা ঘটনা ঘটেছে যেখানে অনেক কিছু এখানে দেখছি ইলেকট্রিক্যাল ওয়্যার গলে গলে পড়ছে, ব্রিজের ওপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। নিশ্চয়ই এটাকে বন্ধ রেখে আগামী 3-4 দিন ভালো করে হেলথ চেক আপ দরকার। এটা সবাই যেভাবে কাঁধে কাঁধ মিলিয়েছেন, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় তিনি এসে দাঁড়িয়েছেন, কিভাবে যেভাবে সাধারণ মানুষও এখানে দাঁড়িয়েছেন, যারা ঘর হারালেন, মাথার ছাদ হারালেন, তাদের জন্য কি ব্যবস্থা? দেখুন, ব্যবস্থা তো কর্তৃপক্ষকে করতে হবে, প্রশাসনকে করতে হবে, কেএমসিকে করতে হবে। সেফটি অডিট, হেলথ অডিট ব্রিজের আমরা আগেও শুনেছি, ঠিক আছে, কিন্তু সেটা কার্যকারী আমাদের প্রয়োজন। সবথেকে বড় কথা, আগুনটা কি করে লাগলো, প্রশাসন এসছে এবং সবথেকে ধন্যবাদ যদি দিতে হয় আমার পাশের আর্মির ক্যাম্পকে দিতে হবে। তারা যেভাবে মদত করেছে, তাদের দমকল দেখতেই পাচ্ছেন, একের পর ইঞ্জিন, আর্মির লোকেরা সব দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের জন্য কোনো কিছু ভাবনা চিন্তা করছেন আপনারা, যারা ঘর হারালেন, মাথার ছাদ গেল? ঘর হারালো তাদের আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার ভেতরে আমরা যৌথভাবে, ঠিক আছে, যৌথভাবে আমাদের তারকদা এখানকার সিপিএমের লিডার, ঠিক আছে, আমরা যৌথভাবে চেষ্টা করব সবাইকে নিয়ে, দলমত নির্বিশেষে। তার কারণ এটা রাজনীতির সময় নয়, মানুষের পাশে দাঁড়াতে হবে। খুব গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই আপনাদেরকে জানাচ্ছি। অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে, কিন্তু এরপর যারা মাথার ছাদ হারালেন তাদের জন্য কি ভাবনা চিন্তা, প্রশাসনের তরফ থেকে কি ভাবনা চিন্তা? রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে এবং সিপিএম এর তরফ থেকে অনেকে উপস্থিত হয়েছেন, নেতৃত্বস্থানীয়, কিন্তু তার পাশাপাশি আমরা দেখলাম প্রশাসনের তরফ থেকেও একযোগে আগুন নেভানোর পর যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। অপরদিকে সেনাও কিন্তু উপস্থিত, রাজ্যের তরফ থেকে যেমন উপস্থিত রয়েছে, প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন যাতে অতি দ্রুত আগুন নেভানোর পর যাদের মাথার ওপর থেকে ছাদ সরে গেল, সর্বস্ব হারালেন, তাদের পাশে যাতে থাকা যায়, তাদের পাশে দাঁড়ানো যায়, তার জন্য চেষ্টা করা হচ্ছে। এই পুরো বিষয়ের দিকে যেমন আমরা নজর রেখেছি, তার পাশাপাশি বি.আর. আম্বেদকর প্রসঙ্গে অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক তরজা যেমন চলছে এবং তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস অপরদিকে রাস্তায় নামছে, আগামী সোমবার তাদের আন্দোলন সংগঠিত করছে। এই পুরো বিষয় নিয়ে আলোচনায় আসবো। আর বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই আলোচনায় কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে, উত্তর কি খোঁজার চেষ্টা করবে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। জনগণ মনে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ আম্বেদকর নিয়ে, বি.আর. আম্বেদকর নিয়ে সংসদে দাঁড়িয়ে অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তোলপাড় গোটা দেশ। ঠিক কি বলেছিলেন 17 ডিসেম্বর অমিত শাহ, শোনাবো। मान्यवर, अभी एक फैशन हो गया है, अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। तो अच्छी बात है। श्री B.C. रॉय ने पत्र लिखा कि आम्बेडकर और राजा जी जैसे 2 महानुभाव मंत्रिमंडल छोड़ेंगे तो क्या होगा। तो नेहरू जी ने उनको जवाब में लिखा है, राजा जी के जाने से तो थोड़ा बहुत नुकसान होगा, आम्बेडकर के जाने से मंत्रिमंडल कमजोर नहीं होता है, क्योंकि अब आम्बेडकर जी को मानने वाले पर्याप्त संख्या में आ गए हैं, इसलिए आप आम्बेडकर आम्बेडकर कर रहे हो। পার্থদা, এখানে মানে আমি অমিত শাহের উত্তরটা পরে দিচ্ছি, তার আগে এখানে বিজেপি প্রতিনিধি যেটা বললেন, জেনিংস 42-এ ভারত ছাড়ো, ইয়ে ভারত আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন ফ্যান অনেক কিছু বললেন। আচ্ছা, প্রথম হচ্ছে 42-এ আইনটা নয়, ওটা হয়েছিল 1935 সালে। আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা থেকে শুরু এই অপমান টপমান এসব, এটা হয়েছিল অ্যাকচুয়ালি ক্রিপস মিশন 1946-এ, ক্যাবিনেট মিশন, তার ফলশ্রুতিতে। এখন কথাটা হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এই ইলেকশনটা কিন্তু আম্বেদকর মুম্বাই থেকে হেরে গেছিলেন। এখানে তখন ছিল একটু শুনে নিন দীপঙ্কর বাবু, প্লিজ প্লিজ প্লিজ, আরে অপেক্ষা করুন, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। কংগ্রেস হারিয়েছিল, সেটা স্মরণ করে দিলাম কংগ্রেসের উদ্দেশ্য করে, প্লিজ অপেক্ষা করুন। না, আমি বলছি কংগ্রেস হারিয়েছিল, প্লিজ অপেক্ষা করুন। বলুন। বাংলা, তৎকালীন বাংলা, সংযুক্ত বাংলায় যশোর এবং খুলনা থেকে জিতেছিলেন যোগেন মণ্ডল, তিনি পদত্যাগ করেন, তার বদলে সেখানে দাঁড় করানো হয় আম্বেদকর সাহেবকে, এবং জাতীয় কংগ্রেস সেই সময় তাকে সাপোর্ট করেছিল। বাংলা থেকে তিনি জিতে এসেছিলেন। কেন তাকে আনা হয়েছিল?
না, এটা আগে থেকেই ঠিক করে রাখা হয়েছিল যে দেশ যদি যেদিন স্বাধীন হবে, ওই যে বলছিল না যে জেনিংস ফেনিংস কত কি বললো, ভারতের যে সংবিধান তার রূপরেখা 1928 সালে কংগ্রেসের কলকাতায় যে অধিবেশন হয়েছিল সেইখানে মতিলাল নেহরুর নেতৃত্বে কনস্টিটিউশন কমিটি একটা ড্রাফট কনস্টিটিউশন অলরেডি তৈরি করে রেখেছিল, যার রূপরেখাটা কিন্তু তারা পেয়েছিলেন সেই কনস্টিটিউশন কমিটি। তারপর তারা তার উপরে আরো অনেক পরিবর্তন করে আজকের এই সংবিধান হয়েছে। যাই হোক, আমি আরো আসছি, অপমানের কথাটা বলছে, কথাটা হচ্ছে যে সেখান থেকে তাকে জিতিয়ে আনা হলো, এনে তাকে কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট করা হলো, 47 সালে তাকে আইনমন্ত্রী করা হলো, 51 সালে 52 সালে নির্বাচনের আগে তার সঙ্গে নেহেরুর মতপার্থক্য হলো হিন্দু কোড বিল এই সমস্ত নিয়ে, এবং তিনি পদত্যাগ করলেন, করে তিনি তার দলের হয়ে তিনি নির্বাচনে দাঁড়ালেন। 71-72 তিনি বম্বে নর্থ সেন্ট্রাল থেকে হারলেন কংগ্রেসের একজন ক্যান্ডিডেট নারায়ণ সাধবা কালরাজকারের কাছে, যিনি কিনা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন একসময়, তার কাছে হারলেন। এবং 1954 সালে যখন ভান্ডারাতে আবার যখন বাই ইলেকশন হলো, আবার তিনি দাঁড়ালেন, সেখানে তিনি তৃতীয় হলেন। তিনি কংগ্রেসের প্রথম হয়েছিলেন, তিনি তৃতীয় হলেন। এবং এখানে ঘটনা হচ্ছে 51-52 নির্বাচনে যখন তিনি হারলেন, কংগ্রেস তাকে রাজ্যসভায় মনোনীত করেছিল, তিনি মনোনীত সদস্য ছিলেন রাজ্যসভায়, এবং তিনি শেষ দিন অবধি মনোনীত সদস্য রাজ্যসভাতেই ছিলেন। ফলে কংগ্রেস যদি তাকে পার্লামেন্টে আসতেই না দিতে চায়, তাহলে তাকে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে আনতো না, তাকে কনস্টিটিউশন কমিটি তাকে চেয়ারম্যান করতো না, বা তাকে রাজ্যসভার মেম্বার করে রাখতে না, যদি তাকে অপমানেরই কথা থাকতো। আর আসি আমাদের অমিত শাহজির কথায়, 6 বার তিনি উচ্চারণ করলেন, তিনি বললেন এতবার নাম করলে ভগবানের মানে স্বর্গে পৌঁছে যাবে। অমন একটা ব্যক্তিত্বকে নিয়ে তিনি যেভাবে ডাইলিউট করলেন তার ইম্পর্টেন্সটাকে, যেটা অত্যন্ত লজ্জার, এবং যার প্রতিবাদে এবং কংগ্রেসের বিরুদ্ধে তিনি যে সমস্ত অভিযোগ করেছেন, এর বিরুদ্ধে আগামী 24 তারিখে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেস রাস্তায় নামছে, এটা আজকে আমি এখানে বলে গেলাম। আকাশ, মূলত যে প্রশ্নটা একদম প্রথম প্রশ্ন যেটা জয়ের উদ্দেশ্য করে করেছিলাম, অর্থাৎ দলিত নিয়ে রাজনীতি, তাই কি? বিষয়টা হচ্ছে এইটা একটা মতাদর্শের ব্যাটেল, অনেক বইপত্র ইত্যাদির কথা হচ্ছে, তো আমি একটা লাইন তোমাকে বলে শোনাই, নিশ্চয়ই অনেকেই শুনেছেন। লোকানাস্তু বিবৃতি ত্রং মুখ বাহুর উপাদত, মনুস্মৃতির উদ্ধৃতি। এই বাক্য থেকে, বাক্যের অর্থ কি বাংলা করলে সোজা কথা বলে দাঁড়ায়, ভগবানের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ব্রাহ্মণ, দলিত ইত্যাদিদের সূত্রপাত, মাথা থেকে ব্রাহ্মণ, পা থেকে শূদ্র। ভারতের সমাজে জাতিভেদ প্রথা, তার যে প্রভাব এবং যার বিরুদ্ধে বি.আর. আম্বেদকর আজীবন সোচ্চার হয়েছিলেন, বা মহিলাদের ক্ষেত্রে মহিলাদের কাজ শুধু সন্তান উৎপাদন করা ইত্যাদি, বিচার ব্যবস্থায় মহিলাদের স্থান নেই, মনুস্মৃতিতে লেখা আছে। 1927 সালের 25 ডিসেম্বর এই মনুস্মৃতি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছিলেন বি.আর. আম্বেদকর। ফলত বিজেপি, আরএসএস যাদের বুকে এই মনুস্মৃতি আছে, তাদের বি.আর. আম্বেদকরকে পছন্দ করবার কথা নয়, বি.আর. আম্বেদকরের বিরোধিতাই তাদের করবার কথা। শুধু কি অমিত শাহ না, আমি তোমাদের মনে করাতে চাইব, ভারতবর্ষে এই ঘটনা দিনের পর দিন ধরে ঘটছে বিজেপি সরকারে আসার পরে। আমি তথ্য দিয়ে তোমাকে অন্তত 2টো ঘটনা বলতে পারি। মহারাষ্ট্রের ওয়ার্ধাতে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 4 জন অধ্যাপককে বহিষ্কার করে দেওয়া হলো। কি অপরাধ? আম্বেদকর স্টাডি সার্কেলের অর্গানাইজার ছিলেন তারা। লখনৌতে বি.আর. আম্বেদকর ইউনিভার্সিটির নাম যার নামে, তার জন্মজয়ন্তীতে শোভাযাত্রা বার করেছিল বলে 26 জন স্টুডেন্টকে অ্যারেস্ট করলো উত্তরপ্রদেশের পুলিশ। মোদী সরকার আসার পর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশ ইত্যাদি ইত্যাদি জায়গায় আম্বেদকরের মূর্তি ভাঙা হয়েছে, যা ভারতবর্ষে কোনোদিন এর আগে ঘটেনি। ফলত এইগুলো থেকে বোঝা যায় যে এটা একটা মতাদর্শগত বিরোধ। ভারতবর্ষকে যে পথে বি.আর. আম্বেদকররা নিয়ে যেতে চেয়েছিলেন, যে শোষণমুক্ত ভারত, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারত, জাতপাত প্রথাহীন ভারত, সেই ভারতকে উল্টো পথে হাঁটাতে চাইছে যারা, বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা, পিছনে আরএসএস, সেই আরএসএস বি.আর. আম্বেদকরকে অপমান করবে, বি.আর. আম্বেদকরকে নিয়ে এই সমস্ত বলবে, সেটা স্বাভাবিক। অমিত শাহ যে কথাটা বলেছেন তার উল্টো কথাটা বরং আমাদের এটা বলা উচিত, ভারতবর্ষের পিছিয়ে রাখা সমাজের কাছে বি.আর. আম্বেদকরই ভগবান। ভারতবর্ষের বেশিরভাগ মানুষের কাছে যে সংবিধানটা, বিজেপি বাদ দিয়ে বাকি সকলের কাছে যে সংবিধানটা আমাদের কাছে প্রধান গ্রন্থ, আমরা যা নিয়ে এগিয়ে চলেছি ভারতবর্ষে,
সেটা যিনি রচনা করেছেন, রচনাতে নেতৃত্ব দিয়েছেন, তিনিই ভারতবর্ষের কাছে ভগবান। এই ভগবানের নাম এত সহজে মুছে ফেলা যাবে না। বিতর্কের জায়গা তো তৈরি হয়েছে, আর এই নিয়ে কিন্তু বক্তব্য, পাল্টা বক্তব্য বারবার করে উঠে আসছে। আমরা শুনে নেব এই নিয়ে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, আর অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বললেন। অমিত শাহ যা বক্তৃতা করেছিলেন তার কোনো উত্তর কংগ্রেস কেন কোনো বিরোধী দলের কাছেও ছিল না। আর কংগ্রেস তৃণমূল এক, কারণ দুজনের ডিএনএ এক। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুর নামই হচ্ছে তৃণমূল। কখনো কংগ্রেসের সঙ্গে থাকে, কখনো কংগ্রেসের সঙ্গে বিচ্ছেদে চলে যায়। তৃণমূল কংগ্রেসকে পথে নামতেই হবে, গলায় গামছা নিয়ে তৃণমূল কংগ্রেসকে পথে নামতে হবে বাঁচার জন্য। তৃণমূল কংগ্রেস অতি দ্রুত নিশ্চিত স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তৃণমূলের কাছে ডেলিভার করবার মতো আর কিছু নেই। বার্তা থাকবে আপনারা আমাদের সঙ্গে হাঁটুন, তাহলে তো ভালো হয়। কারণ এটা তো সমাজের সকলের। বাবা সাহেব আম্বেদকর তো তিনি তাকে যেভাবে অমিত শাহ অপমান করেছেন, অত্যন্ত কুৎসিত বিষয়। বিজেপির মুখোশটা খুলে গেছে। বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করে না, সংবিধানকে সম্মান করে না, দলিতদের সম্মান করে না, সংবিধানের স্পিরিটটাকে সম্মান করে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সোমবার রাজ্যের সর্বত্র তৃণমূল কংগ্রেস পরিবার, তৃণমূলের শাখা সংগঠন, গণসংগঠন সবাই মিলে সমস্ত মিছিল মানুষের কাছে এই প্রতিবাদ নিয়ে যাওয়া হবে। অমিত শাহ হয় ইস্তফা দিন, নইলে ক্ষমা চান হবে। তা আমাদের আবেদন হচ্ছে সর্বস্তরের মানুষ দেশের সংবিধান স্পিরিটটা বাঁচাতে, এবং শুধু তো বাবা সাহেব আম্বেদকর নন, তার সঙ্গে তারা যারা ছিলেন কার্যত প্রত্যেককেই এটা অপমান করা। ফলে সর্বস্তরের মানুষ সংবিধান বাঁচাতে রাস্তায় নামুন এবং একসঙ্গে সবাই এই মিছিলে পা মেলান। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জয়া, বিজেপির বক্তব্য তৃণমূল কংগ্রেসের উপায় নেই, অর্থাৎ অপশন নেই, তাদেরকে রাস্তায় নামতেই হবে। কেন এরকম কথা বলছেন? শ্রমিকবাবু মূর্খের স্বর্গে বাস করছে। আজকে যে কবার নির্বাচন হয়েছে, 2024-এ যেই লোকসভা নির্বাচন হলো, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করেছে। কিছুদিন আগে উপনির্বাচন হলো 6টা আসনে, সেখানেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আজকে বাংলার মাটিতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছে। আর বিজেপি ভাবছে নির্বাচনের আগে বলেছিল না যে আপকি বার 400 পার, আর তার আগে বিধানসভা নির্বাচনে 21-এ আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছিলেন না আপকি বার 200 পার। বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে 200 কোথায় পার হয়ে গেছে। ছিল 75, এখন এসে ঠেকেছে 66-তে। আরও কটা থাকবে সেই দিকে নজর দিক। নিজেদের বিধায়কদের নিজেদের দলে রাখবে কি করে সেই চিন্তা ভাবনা করুক। তৃণমূল কংগ্রেসকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, কারণ তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা মানুষের সাথে থাকে, উন্নয়নে থাকে এবং মানুষকে পরিষেবা দেবার জন্য 24 ঘন্টা চেষ্টা করে। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, জনগণের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা আছে। আজকে বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করে এবং বাংলার জনগণ আগামী দিনেও মমতা ব্যানার্জির পাশে থাকবে। তার কারণ দিদি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করে, কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি কোনোদিন পালন করেনি এবং আগামী দিনেও করবে না। দীপঙ্কর বাবু, কেন এই অভিযোগ উঠছে? বিজেপি বি.আর. আম্বেদকর নিয়ে বিরোধিতার স্বর আগে থাকতে ছিল, এখনো থাকবে। কেন এই বক্তব্য পার্থদা বললেন, কুণাল ঘোষের বক্তব্য, আকাশ মনুসংহিতার কথা বলে বারবার করে বলছে। পার্থদা বড় একটা মিথ্যা কথা বলে গেলেন। দলিতরা বি.আর. আম্বেদকরকে জিতেছিলেন, কংগ্রেস জেতায়নি। এই যে মিথ্যাচার, এটাই কংগ্রেসের কালচার। দ্বিতীয় একটা কথা, কারণ যোগেন মণ্ডল আর এই যে খুলনা যশোরে যে অঞ্চল থেকে জিতেছিল, এখানে পুরো দলিতদের এলাকা, দলিতরাই জিতেছিল। নমশূদ্র নেতা, জাতির নেতা আমাদের পি.আর. ঠাকুর, তিনি সক্রিয়ভাবে এই আম্বেদকরকে জেতানোর ক্ষেত্রে সাহায্য করেছিলেন। এবার পার্থদা তাহলে কথা বললে আমি তাহলে কথা বলবো, সেটা কিন্তু অন্যরকম হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনারা এত কিছু সংবিধান আম্বেদকরের লেখা সংবিধানের পাতায় পাতায় কৃষ্ণর ছবি, অর্জুনের ছবি রাখা আছে। আপনারা কি মানেন অর্জুন কৃষ্ণকে? এটাও মাথায় মনে রাখবেন যারা আজকে বিরোধিতা করছেন। আমি এই প্রশ্নটা করে দিয়ে গেলাম, সংবিধানের প্রতিটা পাতায় ভারতীয়দের যে অর্জুনের ছবি, কৃষ্ণর ছবি, ঠাকুরের ছবি আঁকা আছে, সেগুলোকে মানেন কিনা? কারণ আপনারা তো এই সংবিধানকে মানতেই চান না, কারণ এই ধর্মমতকে আপনারা স্বীকারই করেন না। সংবিধান মানছে, তাহলে বলুন এটা মানেন কিনা, বলুন এটা মানেন কিনা। এবার সিপিএম এর কথা না বলাই ভালো, কারণ প্রাসঙ্গিকতা কোথাও নেই।
পরে ছবি খুলে দেখতে হবে। প্রথম পাতায় গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ভারতবর্ষ, এইটা আপনারা বিশ্বাস করেন কি করেন? সেটাই তো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক সংবিধানের যত কথা বলা যায় তত ভালো। সিপিএম এর সম্পর্কে যত কম বলা যায় ভালো। তারা ধর্ম মানে না, তারা আবার অন্য কথা বলছে। আরে আম্বেদকরের কথাই তো বললাম যে আম্বেদকরের লেখা সংবিধানের পাতায় প্রথম পাতায় গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক ভারতবর্ষ মানেন কি মানেন না? ধর্মনিরপেক্ষ ছিল না সংবিধানের পাতায়, প্রথম পাতায়। আপনি মানেন কি মানেন না? 46 কত সালে এসেছে সংবিধানে ধর্মনিরপেক্ষ প্রস্তাবনায় কত সালে এসেছে? 1946 সালে। 1976 সালে পক্ষে ছিল, আপনি কার পক্ষে? তুমি আমার ব্যাপারে কথা বলছো, তোমার ব্যাপারে আমাকে কথা বলতে দেই। দুজনকে একটুখানি আটকাচ্ছি, আপনাদের কাছে আসছি, একটু দুজনকে আটকাচ্ছি, আপনার কথা নিয়ে পার্থদার কাছে যাবো। পার্থদা, কেন মিথ্যাচারের অভিযোগ দীপঙ্কর বাবু করছেন, কেন করছেন? একটু আবার আসার চেষ্টা করবো, প্লিজ একটুখানি। আপনি অভিযোগ করেছেন পার্থদার দলের উদ্দেশ্যে, প্লিজ পার্থদা, কেন এরকম কথা বলছেন? প্রশ্নটা হচ্ছে শুনেনি, জরুরি অবস্থা থেকে আমরা আম্বেদকরে রয়েছি, দীপঙ্কর বাবু একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। পার্থবাবু বলুন। কথাটা হচ্ছে ও যেটা বললে যে নমশূদ্ররা জিতেছিল, শুনেনি, আপনি অভিযোগ করেছেন শুনেনি, কিন্তু সেখানে কংগ্রেসের সমর্থন করেছিল। শুনেনি, উত্তরটা শুনেনি, উনি কিছু বলেনি, আমাকে বলতে চাইছেন, বলেন পার্থদা। এখানে এটাই সবচেয়ে আশ্চর্য যে যেখানে তার জন্ম সেখানকার নমশূদ্ররা তাকে ভোট দেয়নি, সেই ভান্ডারাতে তিনি থার্ড হয়েছিলেন। যাই হোক, এবারে যেটা আসল কথা সেটা হচ্ছে যে যখন এই যোগেন মণ্ডলের জায়গা অর্থাৎ খুলনা এবং যশোরে তিনি জিতলেন, দেশটা ভাগ হয়ে গেল 1947 সালে, তার সদস্যপদ চলে গেছে। কিন্তু পার্থদা একটা কথা, মানে জাস্ট একটু এই প্রসঙ্গেই পার্থদা প্লিজ, এই প্রসঙ্গেই পার্থদা, আজকে দীপঙ্কর বাবু বলেছেন বলে শুধু নয়, বারবার করে কংগ্রেস বি.আর. আম্বেদকরকে সেই উচ্চতায় সেই মাত্রায় গুরুত্ব দেয়নি, এই অভিযোগ আমি বারবার করে কেন চলে আসছে? অভিযোগ আমি আবার মনে করছি অভিযোগটা এই জন্যই আসছে যে যখন দেশটা ভাগ হলো তখন খুলনা এবং যশোর বাংলাদেশে চলে গেল, ফলে তার সদস্যপদ চলে গেল। কংগ্রেস তাকে বম্বে প্রেসিডেন্সি থেকে আবার জিতিয়ে নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে নিয়ে এলো। এটা তো ইতিহাস তো কেউ ভুলবে না। যদি তাকে অবজ্ঞা করার কথা হয় তাহলে তাকে বম্বে প্রেসিডেন্সি থেকে আবার জিতিয়ে আনতো না, তাকে সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির প্রেসিডেন্ট করতো না, তাকে আইনমন্ত্রী করতো না, তাকে রাজ্যসভার সদস্যপদ দিত না। বলছি দীপঙ্কর বাবু, বিজেপি কি কথা চাপে অমিত শাহ এই মন্তব্য? আমি প্রশ্ন করিনি, বলুন। কৃষ্ণ রাম এদের ছবি কে আঁকিয়েছেন? এর ছবি কেউ আঁকানি। আরে দাঁড়াও, জওহরলাল নেহরু নন্দলাল বসুকে দিয়ে আঁকিয়েছে, জওহরলাল নেহরু নন্দলাল বসুকে দিয়ে আঁকিয়েছে। এই সমস্ত প্রতিটি পাতায় প্রতিটি ছবি জওহরলাল নেহরু আঁকিয়েছে, ওই জওহরলাল নেহরু আঁকিয়েছে নন্দলাল বসুকে দিয়ে। দীপঙ্কর বাবু বিজেপি কি? দীপঙ্কর বাবু আমার প্রশ্ন ছেড়ে দিন পার্থরা প্লিজ, পার্থরা শান্তি। দীপঙ্কর বাবু 17ই ডিসেম্বর অমিত শাহর এই মন্তব্য, তারপর 18ই ডিসেম্বর অতি দ্রুত অমিত শাহকে সাংবাদিক বৈঠক করতে হয় এবং বিস্তারিত ব্যাখ্যা দিতে হয় কেন এই মন্তব্য তিনি করেছেন, কি বলতে চেয়েছিলেন। কোথাও কি চাপে পড়ে? কোনো রকম চাপে নাই, কারণ মিথ্যাচারের কাছে চাপ কিসের? যারা মিথ্যাচার করে তাদের মিথ্যাচারকে জনগণের কাছে জানানোর জন্যই তো তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে কি পরিস্থিতিতে কি বলেছিলেন। এবং কংগ্রেস এই যে মিথ্যাচার, কিছু বলার নেই, 6 বার আম্বেদকরজির নাম করেছেন, কোনো গালিগালাজ করে আম্বেদকরজির নাম করেছে, এবার নাম করার বলার পরে নাম করেছে বলে আম্বেদকরজির নাম করে সেটা নাকি অপমান হয়েছে। আপনি শুনেছেন কিন্তু দীপঙ্কর বাবু সবাই জানে, কিন্তু বক্তব্যটা কি শুধু নাম নয়। আরেকবার শোনাবো, আমি আপনার বক্তব্য শুনেছি, আরেকবার শোনাবো, বক্তব্য নয় অমিত শাহ বক্তব্য। আমি সেই জন্য বলেছি আম্বেদকরের নাম করে যারা ফ্যাশন করে নিয়ে সংবিধান বুকে নিয়ে চলছেন তারা সংবিধানকে মানছেন না, কারণ তারা আমরা এই নিয়ে আলোচনার মধ্যে আসার চেষ্টা করব, কিন্তু আবারও আমরা জানবো এই মুহূর্তে দিওয়ালিপুরের বস্তিতে যে আগুন লেগেছিল যা এই মুহূর্তে নিয়ন্ত্রণে, এই মুহূর্তের আপডেট 3 প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলে আমরা বোঝার চেষ্টা করব। রণয় রয়েছে, দেবাঞ্জন রয়েছে এবং রয়েছে মমিতা, কি আপডেট? দেখো এই মুহূর্তে ডিসি সাউথ
প্রিয়ব্রত রায় তিনি রয়েছেন এখানে এবং যে ছবি দেখা যাচ্ছে যে এক ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে, সেটাই বলা হচ্ছে কুলিং ডাউন প্রসেস। সেই প্রসেস শুরু হয়েছে, ফায়ার টেন্ডার একের পর এক তারা চলে যাচ্ছেন এবং যেভাবে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয় বাসিন্দারা, স্থানীয় মানুষ কাজ করেছেন, একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি বলবেন প্রিয়ব্রত বাবু, এখন এই মুহূর্তে আগুনের স্ট্যাটাস কি? আগুনের স্ট্যাটাস এখন আগুনটা নিভে গেছে এবং যেটা ঠান্ডা করার প্রসেস সেটা এখন চলছে। এটা একটু টাইম লাগবে, বাট ফার্দার আগুন লাগার মতন কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। 10টা ফায়ার টেন্ডার একসাথে কাজ করেছে এবং এখনও করছে, বাকি আরও ফায়ার টেন্ডার স্ট্যান্ড বাই আছে। যদি তাদের জলের কোনো প্রবলেম হয় বা সমস্যা হয়, জল কমে যায়, তাহলে তারা সাপ্লাই দেবে। এখান থেকে আপাতত যান চলাচল কি করতে দেওয়া হবে নাকি এখন বন্ধ? এখনই আমরা অবিলম্বে এখান থেকে যান চলাচল ধীরে ধীরে শুরু করছি এবং যতদূর মানুষ যত আছেন তাদেরকে সেফ জায়গাতেও নিয়ে যাওয়া হয়েছে এখন। সুতরাং বলা যেতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে। খুব গুরুত্বপূর্ণ আপডেট মমিতা তুলে ধরলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং যারা একেবারে মাথার ছাদ হারিয়েছেন তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। অপর আপডেট নিয়ে নেবো রনয়ের কাছ থেকে। রনয়, কি আপডেট, কি ছবি? রনয়, কোনো কারণে তোমার শব্দ পৌঁছচ্ছে না, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। রনয় প্লিজ সঙ্গে থাকো। দেবাঞ্জন, কি আপডেট, কি ছবি? দেখো, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। আমরা এই মুহূর্তে যে বিপি পোদ্দার হাসপাতাল তার সংলগ্ন একটি বাড়ির ছাদে রয়েছি। সেখান থেকে পুরো এলাকার ছবি আমাদের ক্যামেরা পার্সন অমিত দেখাচ্ছে। পুরো এলাকা জুড়ে শেষ পর্যন্ত কুলিং ডাউনের প্রস্তুতি চলছে। দমকল এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু আগুনের যে জায়গায় লেগেছিল সেই বস্তির মধ্যে টর্চ দিয়ে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছেন যে আগুন এখনও ধিকি ধিকি জ্বলছে কিনা এবং হোস পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে। এই যে জল দেওয়া হচ্ছে, এটা বিপি পোদ্দার হাসপাতালের দিক থেকে যে ফায়ার টেন্ডার এবং স্প্রিংকলার যে রয়েছে হাসপাতালের, সেখান থেকে জল নেওয়া হচ্ছে এবং এলাকার পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এখনো পর্যন্ত আগুন ধিকি ধিকি কিছু জ্বলছিল, সেগুলোকে নিভিয়ে ফেলা সক্ষম হয়েছে এবং পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণ। দেবাঞ্জন, পরিস্থিতির দিকে নজর রাখো। সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি রনয়। রনয়, কি আপডেট, কি ছবি এই মুহূর্তে সেখানকার? শিলাদিত্য, পুলিশ প্রশাসন দমকলের তরফে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে। কুলিং প্রসেস চলছে, অর্থাৎ ঠান্ডা করার ব্যবস্থা করা হচ্ছে গোটা জায়গা। বিশেষ করে বিপি পোদ্দার হাসপাতালের লাগোয়া যে বস্তি, যেখানে দাও দাও করে বিধ্বংসী আগুন জ্বলছিল, সেই জায়গাটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জোর কদমে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হাসপাতালের কাছে। যেভাবে সেখানে আগুন জ্বলছিল, মাঝে মাঝেই জ্বলে উঠছিল, কারণ জায়গাটা এতটাই গরম হয়ে গিয়েছিল। সেই জায়গাটা ঠান্ডা করার প্রসেস চলছে। বিভিন্ন জায়গা থেকে দমকলের একাধিক ইঞ্জিন হাসপাতালের এই জায়গাটায় জল দিচ্ছে, অর্থাৎ এবং একই সঙ্গে শাবল দিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে, অর্থাৎ সেটা দেখানো সম্ভব হচ্ছে না, অন্ধকার জায়গা। শাবল দিয়ে ভাঙার কাজ চলছে, অর্থাৎ সেখানে যে ঘিঞ্জি হয়ে গেছে গোটা জায়গাটা, অর্থাৎ টিন বাস যেগুলো পুড়ে গিয়ে একদম জায়গাটা ব্লক হয়ে গেছে, সেই জায়গাটা সেখান থেকে আস্তে আস্তে মেশিনের দ্বারা অর্থাৎ সেই জায়গাটাকে পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, হাসপাতালের জায়গা। এই রাস্তা থেকে অসংখ্য রোগীর পরিবার, অর্থাৎ রোগীদের যাতায়াতের জায়গা, এই জায়গাটাকে সবার আগে ক্লিয়ার করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। ধন্যবাদ রনয়, দেবাঞ্জন এবং মৌমিতা তিনজনেই জানিয়ে দিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম আপডেট, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, তবু পকেট ফায়ার দেখা হচ্ছে বিপি পোদ্দার হাসপাতালে। যে রোগীরা রয়েছেন সুস্থ স্বাভাবিক অবস্থায় রয়েছেন, আতঙ্কের কিছু নেই। অপরদিকে প্রশাসনের তরফ থেকে হাতে হাত মিলিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আমরা এই খবরে আপডেটের দিকে নজর রাখবো। তার পাশাপাশি আম্বেদকর নিয়ে আমরা আলোচনা করছিলাম অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে। প্রত্যেকের কাছে খুব সংক্ষেপে কার্যত এক লাইনে আসবো, এই বিতর্কের ঊর্ধ্বে উঠে কোথাও যাতে একটা বার্তা পৌঁছয় তার জন্য রাজনৈতিকভাবে কি চিন্তা ভাবনা, কোথায় দাঁড়িয়ে। জয়া, ইতিমধ্যে আমরা জানি আম্বেদকরের পরিবারের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের অবস্থান এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই টুইটের প্রসঙ্গে তারা সাধুবাদ জানিয়েছে। জয়া, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছে তিনি বি.আর. আম্বেদকরকে যেভাবে সংসদ ভবনে দাঁড়িয়ে যেভাবে অপমান করেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা আমাদের স্ট্যান্ডে একদম স্পষ্ট। আমরা সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসই রাস্তায় নামছে এই প্রতিবাদের জন্য এবং তৃণমূল কংগ্রেসই সংসদ ভবনে দাঁড়িয়েও প্রতিবাদ জানিয়েছে।
অবিলম্বে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। যতদিন না ক্ষমা চাবে আমরা প্রতিবাদ কর্মসূচি আমরা চালিয়ে যাব। দেখুন, এটা খুব সত্যি সত্যি ভালো লাগছে যে ভারতবর্ষের সংবিধানের ড্রাফটিং কমিটির সভাপতি এবং ভারতের দলিত সমাজের নেতা, যিনি পুনা প্যাক্ট স্বাক্ষর করে যা গান্ধীজিকে বাধ্য করেছিলেন এই পিছিয়ে পড়া মানুষদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে, সেই লোকটাকে আজ এত বছর পরে, স্বাধীনতার এত বছর পরে এবং সংবিধানের এত বছর পরে, সেই লোকটাকে নিয়ে আজকে রাজনীতি করার প্রয়োজন মনে করছে এই যারা আজকে উচ্চ যারা একদিন অমিত শাহকে অপমান, যারা একদিন আম্বেদকরকে অপমান করেছিল, সেই অমিত শাহ বক্তব্য ধরে তাকে অপমানের যারা করেছিল তারা আজকে সম্মান দেওয়ার জন্য অন্তত আম্বেদকরের মূর্তি নিয়ে, আম্বেদকরের ছবি নিয়ে রাস্তায় কংগ্রেস, তৃণমূল, সিপিএম হাঁটবে, এটাই ভারতীয় জনতা পার্টি চায় এবং তারা কোনো আমরা সম্মান আমাদের কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে, একটা ছোট কথা বলছি যে আম্বেদকরের পরিবার, আপনি সবার সময় এরকম করবেন না, আপনি বলতে পারবেন আম্বেদকরের পরিবার যদি জানতেন তৃণমূল কংগ্রেস ব্যালট খেয়ে সংবিধানকে সম্মান করে তাহলে কি করতেন আমি জানতাম, জানি না। কিন্তু বাংলা কথাটা হচ্ছে এই, গান্ধী আর গডসে যেমন একসাথে হয় না, আম্বেদকর আর বিজেপিও একসাথে হয় না, আম্বেদকর আর মনুবাদ একসাথে হয় না। বিজেপি যাকে বিরোধিতা করা ঠিক রাস্তা পেয়েছে, ভারতবর্ষের মানুষ মনুবাদের ভারতকে হারিয়ে আম্বেদকরের ভারতকে জয় করে। কংগ্রেসকে নিয়ে আক্রমণ, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। কংগ্রেস প্রধান বিরোধী দল, আক্রমণটা কংগ্রেসকে করবে না তো কাকে করবে? এটা তো আমরা খুশি যে আমাদের আক্রমণ করছে, আমাদের আক্রমণ যত করবে তত আমরা কিছু ফুটেজ পাবো, অতিরিক্ত ফুটেজ পাবো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এত কিছু আলোচনা সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে আলোচনায়, তো সেই আলোচনা তো বিরোধীরা চেয়েছিল। সরকারের বলা উচিত ছিল 75 বছর পূর্তিতে এরকম আমরা একটা আলোচনা করব। বিরোধীদের কেন সরকারকে মনে করাতে হলো 75 বছরের আলোচনা চাই? সংবিধানকে যারা আম্বেদকরকে ছোট করেছিল আপনি আম্বেদকরের বক্তব্যকে সমর্থন করেন না মনুসংহিতাকে সমর্থন করেন? এটা ছোট্ট প্রশ্ন। আপনি আম্বেদকরকে জাতপাত ব্যবস্থাকে আম্বেদকর ঘৃণা করেছিলেন, আমরা জাতপাত ব্যবস্থাকে ঘৃণা করি। আপনি মনুসংহিতার বিরুদ্ধে তো আম্বেদকর নিয়ে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, অমিত শাহর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা, তর্ক, রাজনীতির জল কত দূর গড়ায় সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্ত, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, এরপর অন্যান্য খবর এবং 1 ঘন্টায় সারাদিন এবং নিউ আলিপুরের বস্তিতে আগুন লাগা এবং তারপর নিয়ন্ত্রণে আনার সমস্ত আপডেট জানাবে সব্যসাচী এবং পায়েল। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।